আসসালামু আলাইকুম এভরিওয়ান। অজানা তোমার ভালোবাসা গল্পের 17 নম্বর পার্ট। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। সারা রাত তুই ওর সাথে গল্প করবি, কথা বলবি, ওকে বুকে জড়িয়ে ঘুমাবি। যদি ভালোবাসার মানুষ তোর সাথে থাকে তবে প্রতিটা রাত সুন্দর হয়। বিয়ের শুরুতে তোর স্বপ্ন আর চাহিদা আবিহার উপর চাপিয়ে দিস না। ওর মন, ভালোবাসা, আবেগ বোঝার চেষ্টা কর। কারণ হয়তো আদ্রিয়ানের কথা বুঝে সত্যি সে শুধু তার চাহিদা আবিহার উপর চাপিয়ে দিতে পারে না। আবিহার হয়তো একটু সময় প্রয়োজন। কারণ সিদ্ধান্ত নেয় যখন আবিহা রাজি থাকবে তখনই সে তাকে স্পর্শ করবে। যেটা ভালোবাসা দিয়ে পাওয়া যায় সেটা জোর করে আদায় করার চেষ্টা করা বোকামি। কারণ আদ্রিয়ানের কথায় সম্মতি জানায় আর বলে, তোর কথা ঠিক, আমার আবিহার সিদ্ধান্ত আর ওর স্বপ্নের মূল্য দেওয়া উচিত। তবে একটা আদ্রিয়ান, এই পৃথিবীতে সবচেয়ে ভাগ্যবতী হবে ওই মেয়ে যে তোর বউ হবে, যাকে তুই ভালোবাসিস। কারণের কথা শুনে আদ্রিয়ান শব্দ করে হেসে ওঠে। তার বউ, সে আবার কাউকে ভালোবাসে? যে নারী জাতিকে সহ্য করতে পারে না সে আবার কোনো নারীর প্রেমে পড়বে? অসম্ভব বিষয়। আদ্রিয়ান বলে, তোর মতো বিয়ে বউ নিয়ে পাগলামি এই আদ্রিয়ান করে না। আর আমি নিজের ক্যারিয়ার ছাড়া অন্য কিছুই ভালোবাসি না। ডক্টর আদ্রিয়ান রেদওয়ান, যখন সত্যিকার প্রেমে পড়বি তখন ঠিকই ভালোবাসায় পাগলামি করবি। যখন প্রেমে পড়ব তখন দেখা যাবে। এখন যা, রুমে যা। তোর জন্য আবিহা হয়তো অপেক্ষা করছে। কারণ ছাদ থেকে চলে যায় তার রুমে। কারণকে দেখে মেঘ আবিহার রুম থেকে বের হয়ে যায়। অন্যদিকে কাজের লোক কফি রেডি করে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে। মেঘ যখন রুম থেকে বের হয় তখন তার সাথে দেখা হয় কাজের লোকের। কাজের লোক বলে, মেঘ ম্যাম, আপনি কি আমার একটা উপকার করতে পারবেন? বলো, কি করতে হবে? ম্যাম, এই কফিটা আদ্রিয়ান স্যারকে দিয়ে আসবেন দয়া করে। আমার হাতে অনেক কাজ রয়েছে, রাতের মধ্যে তা শেষ করতে হবে। তাই যদি আপনি। কাজের মেয়ের মুখে আদ্রিয়ান নামটা শুনে মেঘ থমকে যায়। প্রথমে না করলেও পরে কাজের লোকের মুখের দিকে তাকিয়ে হ্যাঁ বলে দেয়। আর আদ্রিয়ান এখন তার কেউ হয় না। তার প্রতি কোনো ফিলিংসও নাই মেঘের মনে। মেঘ কফির কাপ হাতে নিয়ে বলে, ওকে তুমি যাও, আমি কফি দিয়ে আসবো আদ্রিয়ান স্যারকে। কাজের লোক কফির মগ মেঘের হাতে দেয়। মেঘ তা নিয়ে ছাদে চলে যায় আদ্রিয়ানের কাছে। আদ্রিয়ান যখন ছাদে দাঁড়িয়েছিল তখন মেঘ কফি নিয়ে যায় তার কাছে। মেঘ কফি নিয়ে আদ্রিয়ানের পিছনে দাঁড়ায়। মেঘ যখন আদ্রিয়ানকে ডাক দেয় তখন আদ্রিয়ান পিছন ফিরে তাকায়। হঠাৎ করে আদ্রিয়ানের পিছন ফিরায় মেঘ কিছুটা ভয় পেয়ে যায়। তার হাতে থাকা কফির মগটা কিছুটা গরম কফি তার হাত পড়ে যায়। যদিও মেঘের হাতে ব্যান্ডেজ করা ছিল তবু তার হাতে কোনোই তো গরম কফি পড়ে। মেঘ ব্যথায় আর্তনাদ করে বলে ওঠে, আহ! আদ্রিয়ান মেঘকে তার পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়। এরপর ওর হাতে থাকা কফিটার দিকে তাকায়। হয়তো মেঘ তাকে কফি দিতে এসেছে। আদ্রিয়ানের চোখ যায় মেঘের কোণের দিকে। গরম কফি পড়ে যাওয়ার সেখানে লাল হয়ে গেছে। আদ্রিয়ান বলে, মেঘ, তোমার হাতে গরম কফি পড়ে গিয়েছে, কতটুকু লাল হয়ে গেছে? না স্যার, তেমন কিছু হয়নি। আদ্রিয়ান মেঘের কথা শুনে না, সে লাল হয়ে যাওয়া স্থানে হাত দেয়, সেখানে ফু দিতে থাকে। জিয়া আদ্রিয়ান মেঘকে একসাথে দেখে। আদ্রিয়ান কোনো মেয়ের যত্ন করছে তা দেখে জিয়া বলে, আদ্রিয়ান। এরপর আদ্রিয়ানের কাছে যাওয়ার উদ্দেশ্য পা বাড়ায়। তখনই জিয়ার চোখ পড়ে মেঘ আর আদ্রিয়ানের ঘনিষ্ঠ মুহূর্ত। জিয়া থমকে যায়। দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছে আদ্রিয়ান কোনো মেয়ের হাত ধরে রেখেছে, তার হাতে ফু দিচ্ছে। জিয়ার কাছে বিষয়টা অবিশ্বাস্য মনে হয়। আদ্রিয়ান কোনো মেয়ের যত্ন করছে, এটা কি হতে পারে যে আদ্রিয়ান নারী জাতিকে সহ্য করতে পারে না, তাদের সাথে কথা অবধি বলে না, সে একজন মেয়ের হাত ধরেছে, তার সাথে ছাদে এসেছে। জিয়া যথেষ্ট জোরে শব্দ করে আদ্রিয়ান নাম ধরে ডাক দেয়, আদ্রিয়ান। ছাদের সামনে থেকে কোনো নারীর কণ্ঠ শুনে মেঘ আর আদ্রিয়ান সেই দিকে তাকায়। তাদের সম্মুখে জিয়া দাঁড়িয়ে রয়েছে। জিয়াকে দেখে আদ্রিয়ান অবাক হয়ে যায়। এত রাতে ও এখানে কি করছে? কাল যে থাপ্পড়টা দিয়েছিল তা কি আজই ভুলে গেছে? অবশ্য জিয়া যে বেহায়া নির্লজ্জ মেয়ে, ভুলে যাওয়ারই কথা। অন্যদিকে জিয়াকে দেখে মেঘ চিনতে পারে। তার চোখের সামনে কাল রাতের ঘটনার কথা মনে পড়ে যায়। আদ্রিয়ান জিয়াকে বলে ওঠে, জিয়া, তুমি এখানে এত রাতে রিসোর্টে কেন এসেছ? জিয়াকে দেখার সাথে সাথে আদ্রিয়ানের হাতে ধরে রাখা মেঘের হাতের বাঁধন হালকা হয়ে যায়। যা মেঘ বুঝতে পারে জিয়া আদ্রিয়ানের প্রেমিকা। হয়তো তার সামনে মেঘের হাত ধরতে চায় না সে। মেঘ আর বেহায়ার মতো সেখানে দাঁড়িয়ে থাকলো না, সে দ্রুত তার হাত সরিয়ে নেয় আদ্রিয়ান হাতের বাঁধন থেকে। এরপর তাড়াতাড়ি বিদায় নেওয়ার উদ্দেশ্য বলে ওঠে, আদ্রিয়ান স্যার, আমি রুমে গেলাম। রুমে গিয়ে হাতের ওষুধ ও মলম লাগিয়ে নেব। আর এই যে আপনার কফি, এখন গরম আছে, ঠান্ডা হয়নি। মেঘের কথা শুনে আদ্রিয়ান জিয়ার দিকে থেকে দৃষ্টি সরিয়ে নেয়। এরপর বলে ওঠে, ওকে খুব দ্রুত ওষুধ লাগিয়ে নিবে, না হলে কিন্তু পুরো জায়গায় ভীষণ ব্যথা করবে। মেঘ সম্মতি সূচক মাথা নাড়িয়ে বলে ওঠে, জি অবশ্যই, আপনার তাহলে কথা বলুন, আমি নিচে যাই। মেঘ আর কথা বাড়ে না, দ্রুত পা চালিয়ে নিচে চলে যায়। জিয়ার সাথেও কথা বলেনি, আর কথা বলার ইচ্ছেও নাই। মেঘ চলে যাওয়ার পর জিয়া এগিয়ে আসে আদ্রিয়ানের কাছে। আদ্রিয়ান বিরক্ত সূচক দৃষ্টি আর কণ্ঠ নিয়ে বলে ওঠে, জিয়া, এত রাতে রিসোর্টে কি করছো তুমি? বিয়ের অনুষ্ঠানে আসোনি কেন? বিয়ের অনুষ্ঠানে না আসার কারণ কি তুমি জানো না আদ্রিয়ান? জানি, থাপ্পড় খাওয়ার মতো কাজ করেছো তাই থাপ্পড় দিয়েছি। দোষ তোমার জিয়া। সব দোষ আমার হয়। আচ্ছা, ওই মেয়েটাকে? কোন মেয়েটা? কার কথা বলছো তুমি জিয়া? যাকে তুমি এত যত্ন করছিলে, হাত ধরে ছাদে দাঁড়িয়েছিলে, সেই মেয়েটাকে? ওর নাম মেঘ।
মেঘ আদ্রিয়ানকে স্যার বলে সম্বোধন করেছিল আর ওনার হাতে কফির মুখ ছিল, যার কারণে জিয়া মনে করেছে মেঘ যখন কাজের লোক। আদ্রিয়ানকে কফি দেওয়ার জন্য ছাদে এসেছে জিয়া বলে, ওই মেঘ নামে মেয়েটা কি রিসোর্টের কাজের লোক নতুন জয়েন করেছে? জিয়ার কথা শেষ হওয়ার আগে আদ্রিয়ান বলে ওঠে, মেঘ রিসোর্টের কাজের লোক নয়, ও কারণের বউ আবিহার বন্ধু। বাংলাদেশ থেকে স্কলারশিপে পড়াশোনা করতে আমেরিকা এসেছে। মেঘের প্রতি যে আদ্রিয়ানের আগ্রহ বিষয়টা জিয়ার নজর এড়ায় না, কিন্তু সে বেঁচে থাকতে আদ্রিয়ান শুধুমাত্র তার আর অন্য কারণ নয়। জিয়া আর মেঘের বিষয়ে কথা বাড়ায় না, সে অন্য টপিকে কথা বলতে শুরু করে, মূলত কাল রাতের ঘটনার জন্য। সে আদ্রিয়ানের কাছে ক্ষমা চায়, 7টা থাপ্পড় খেয়ে তার শিক্ষা হয়ে গেছে, সে তার ভুল বুঝতে পেরেছে, তা জিয়া স্বীকার করে। জিয়া বলে, আই এম রিয়েলি সরি আদ্রিয়ান, কাল রাতে তোমাকে এমন করে কিসবা করা উচিত হয়নি আমার, আমাকে তুমি ক্ষমা করে দাও, ভবিষ্যতে এমন ভুল আর কখন হবে না আমার দ্বারা। জিয়া মাফ চাওয়ার বিষয়টা কিছু অবিশ্বাস লাগে আদ্রিয়ানের কাছে, তবে সে জিয়াকে ক্ষমা করে দেয় না। আদ্রিয়ান শুধু বলে, ইটস অলরাইট জিয়া, বাট ফার্দার যেন এমন ভুল আর না হয়। তুমি ইরফান স্যারের মেয়ে বলে তোমাকে এখন কিছু বললাম না, আমি তোমার সিনিয়র ডক্টর হই, তাই আমার সম্মান দিয়ে চলবে তুমি। জিয়া আদ্রিয়ানের সামনে অনুতপ্ত হওয়ার নাটক করে বলে ওঠে, অবশ্যই আদ্রিয়ান। আদ্রিয়ান ঘড়ির দিকে তাকায়, সময় প্রায় 11:30। কাল সকালে আবার কারানার আবিহার বউ ভাতের অনুষ্ঠান রয়েছে, যার জন্য তাকে ভোরে ঘুম থেকে উঠতে হবে। আদ্রিয়ান বলে ওঠে, ওকে যে আমি রুমে গেলাম, আমার ঘুম পেয়েছে। তুমি কি রিসোর্টে থাকবে না বাসায় চলে যাবে? রিসোর্টে থাকবো না, বাসায় চলে যাব, কাল সকালে আবার আসবো। ওকে তুমি থাকো, আমি যাই। আদ্রিয়ান ছাদ থেকে নিচে চলে যাওয়ার উদ্দেশ্য পা বাড়ায়, তখন জিয়া তার হাত ধরে ফেলে। আদ্রিয়ান পিছন ভরে ঘুরে তাকায়, জিয়া ধরে রাখা হাতের দিকে রাগের দৃষ্টিতে কটমট করে তাকায়। জিয়া কিছুটা ভয় পেয়ে হাত ছেড়ে দেয়। জিয়া ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, আদ্রিয়ান এত তাড়াতাড়ি রুমে গিয়ে কি করবে তুমি? চলো না একটু ছাদে আড্ডা দেই, একান্ত কিছু সময় কাটাই। আদ্রিয়ান জানতো জিয়া বেহায়া ও শত ক্ষমা চেয়েও ভুল স্বীকার করার পরও নির্লজ্জ থেকে যাবে। আদ্রিয়ান রাগী কণ্ঠে বলে ওঠে, জিয়া তুমি আমার প্রেমিকা বা বউ নও যে তোমার সাথে আমার একান্ত সময় কাটাতে হবে। কাল তোমার গালে 7টা থাপ্পড় দিয়ে কোনো ভুল করিনি আমি, তুমি সারা জীবন নির্লজ্জ আর বেহাই হয়ে যাবে, কি ডিয়েট। আদ্রিয়ান কথাটা বলে বড় বড় পা ফেলে ছাদ থেকে নিচে চলে যায়, কিন্তু আদ্রিয়ানের এমন অপমানজনক কথা শুনে জিয়ার আগে ফুঁসতে থাকে। তার সাথে আর একটু সময় কাটাতে আদ্রিয়ান নিষেধ করে দিল, কিন্তু এতক্ষণ মেঘের সাথে ঠিক ওই ছাদে বসেছিল, মেঘের হাত ধরে রেখেছিল, আর সে একটু হাত ধরেছে, সে কত কথা শোনালো। জিয়া প্রতিশোধের মনোভাব নিয়ে বলে ওঠে, আদ্রিয়ান রেদওয়ান তুমি আমার, তোমার স্পর্শ করার, হাত ধরার, কিস করার অধিকার শুধুমাত্র আমার আছে, শুধুমাত্র আমার। ইউ আর অনলি মাই। মেঘ তার রুমে প্রবেশ করে শব্দ করে দরজা বন্ধ করে দেয়, এরপর দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, কিছুটা নিজেকে ধারাত করে। মেঘ নিজের মনকে শক্ত করে এরপর প্রতিবাদী কণ্ঠে বলে ওঠে, মেঘ তুই নিজেকে শান্ত কর, জিয়া আদ্রিয়ান স্যারের প্রেমিকা হয়, উনি ভালোবাসে জিয়াকে, তুই এত কেন কষ্ট পাবি? কে হয় তোর আদ্রিয়ান রেদওয়ান? কেউ না, ওনার সাথে তোর তালাক হয়ে গেছে। ওকে কাম ডাউন মেঘ, কাম ডাউন। মেঘ নিজেকে শান্ত করে এরপর সে ওয়াশরুমে চলে যায়, সেখান থেকে ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ে। সারাদিনের ক্লান্তিতে তার চোখ মুখ ঘুম চলে আসে। সে আর আদ্রিয়ান রেদওয়ানের কথা ভাবে না, তার নিজের কেরিয়ার আর তার বাবার স্বপ্ন ও তার কাছে গুরুত্বপূর্ণ। রাত প্রায় 12টা, মেঘ তার রুমে ঘুমিয়ে আছে, তখনই হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। মেঘের চোখে ঘুম কাতর হয়ে গেছে, তার শরীর ভীষণ টায়ার্ড। তবে দরজার শব্দ যখন বেশি হয় তখন মেঘ ঘুম থেকে উঠে পড়ে, বিছানা থেকে নেমে যায় দরজার কাছে। এত রাতে তার রুমের দরজায় কে এসেছে? কোনো বিপদ হয়েছে কি? মেঘ দরজার লক খুলে দেয়। ঘুটঘুটে অন্ধকারে সামনে দাঁড়িয়ে থাকা একটা মানুষের ছায়া দেখা যাচ্ছে। মেঘ কিছুটা কৌতূহল আর ভয় নিয়ে অগ্রগত ব্যক্তিকে প্রশ্ন করে, কে আপনি? এত রাতে হঠাৎ আমার দরজায় কড়া নাড় করেছেন কেন? মেঘের কথা শুনে সামনে থাকা লোকটা এগিয়ে আসে তার কাছে। জানালার মৃদু আলোয় তার মুখশ্রী স্পষ্ট হয়ে ওঠে। তার সামনে দাঁড়িয়ে রয়েছে আদ্রিয়ান। আদ্রিয়ান বলে, মেঘ আমি আদ্রিয়ান। রাত প্রায় 12টার সময়। আদ্রিয়ান তার রুমে কেন আসবে? মেঘ বলে, আদ্রিয়ান স্যার আপনি এত রাতে এখানে কোনো এসেছেন? কোনো সমস্যা হয়েছে কি? আদ্রিয়ান এগিয়ে যায় মেঘের কাছে, এরপর মেঘের হাত ধরে তার কবজির কাছে লাল হয়ে যাওয়া স্থানের দিকে ইশারা করে বলে ওঠে, পুরা জায়গায় এখনো ওষুধ লাগানো, মলম লাগানো হয়নি কেন? মেঘে তার হাতের কথা মনে পড়ে। সাথে জিয়া আর আদ্রিয়ানকে একসাথে দেখার পর সে ব্যথার কথা ভুলেই গিয়েছিল। সে ব্যথা বা যন্ত্রণা তার হৃদয়ের বয়ে বেড়াচ্ছে, তার কাছে এই সামান্য পুরা তুচ্ছ। মেঘ বলে, ওষুধ লাগানোর কথা মনে ছিল না, কিন্তু আপনি এত রাতে কি আমার রুমে এই কথা জিজ্ঞেস করতে এসেছেন? তোমার হাতের ব্যথাটা আমার জন্য লেগেছে, তাই এর চিকিৎসা করার দায়িত্ব আমার। এখন হাত দাও, ওষুধ লাগিয়ে দিব। মেঘ আদ্রিয়ানের কথা শুনে হাসে। মেঘের অন্তর জুড়ে যে অসহ্য ব্যথা সৃষ্টি হয়েছে তার দায়তে আদ্রিয়ানের। তার মনের যন্ত্রণা চিকিৎসাও কি আদ্রিয়ানের কাছে আছে? সে ব্যথার মলম বা ওষুধ কি লাগিয়ে দিবে সে? শুধু কি শরীরের ব্যথা মানুষের চোখের সামনে দৃশ্যমান হয়? মেঘ বলে ওঠে, স্যার আপনি ওষুধ দেন আমায়, আমি লাগিয়ে নিব। আদ্রিয়ান মেঘের কথা শুনে না, কারণ সে জানে মেঘ হয়তো এইবারও তার হাতে মলম লাগাবে না। আদ্রিয়ান মেঘের হাত ধরে তাকে রুমের ভিতরে নিয়ে আসে। বাড়ির সকলে এখন রাতে ঘুমিয়ে রয়েছে, তাই কেউ তাদের দেখতে পায় না।
মেঘ শুধু তাদের হাতের উপর রাখা আদ্রিয়ানের হাত দেখা যাচ্ছে। তার দৃষ্টি সেখানে সীমাবদ্ধ। আদ্রিয়ান মেঘকে বিছানায় নিয়ে আসে, সেখানে বেডের উপর বসায়। মেঘ কিছু বলে না, না বা হ্যাঁ কোনো উচ্চারণই করে না, শুধু চুপচাপ নিলুপ্ত হয়ে বসে থাকে। আদ্রিয়ান তার কাছে থাকা মলম মেঘের কবজির কাছে পুরো জায়গায় লাগিয়ে দেয়। মেঘের ব্যথা করছে কি না তা দেখতে তার মুখের দিকে তাকায়, কিন্তু মেঘ নীরব। সে তার মুখের চাহনি শান্ত রাখে। আদ্রিয়ান পরম যত্নে মেঘের হাতে মলম লাগিয়ে দেয়। মেঘ মনে মনে বলে ওঠে, আদ্রিয়ান রেদওয়ান কি হয়ে যেত যদি আপনি পৃথিবীর সকল নিয়ম অমান্য করে আমার হয়ে যেতেন? এই হাত দায়িত্বের কারণে না, বরং ভালোবাসা ধরতেন। সত্যি কি খুব বেশি ক্ষতি হয়ে যেত আপনি আমাকে ভালোবাসলে? একবার, শুধু একবার ভালোবেসে দেখতেন এই মেঘ সারা জীবন আপনার হয়ে থাকতো, মৃত্যুর আগ অবধি আপনার বুকে মাথা রেখে মরত। সত্যি কি একটু ভালোবাসা যেত না আমাকে? মেঘ আনমনে বলে কথাটা, আদ্রিয়ান তা শুনে না। সে শুধু মেঘের হাতের মলম লাগাতে ব্যস্ত। মেঘ আদ্রিয়ানের উপর থেকে চোখ সরিয়ে নেয়। কোনো মিথ্যা মায় সে আর জড়াবে না, কখনো না, অসম্ভব। চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যদি পরবর্তী পার্টও তাড়াতাড়ি চান তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।